শামসুল, লাইভে চলে গেছি আমি, কোন পেজে গিয়েছো? আমাদের গ্রুপে। লাইভটা আমি শুধু আমি ফুল। পাচ্ছি না। হ্যাঁ, পেজ। আমি দিয়ে দিব। হ্যাঁ, শুরু করো শামসুল। আচ্ছা, এটা হলো আপনি হ্যাঁ। পিন পয়েন্ট করছেন? হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ই কমার্স ইসিএমএ গ্রুপ থেকে একটা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করেছি। এই জন্য আমরা হ্যালো, আবার শুরু করি, টেকনিক্যাল প্রবলেম দেখাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক ডিজিটাল কমার্স অপারেটিং গাইডলাইন 2021। আমাদের সাথে আছেন রিসোর্স পারসন মিস্টার সামিউল ইসলাম, এফসিএমএ, সিএফও ফার্দার ফ্যাশন লিমিটেড অ্যান্ড ফার্দার এক্সপ্রেস সার্ভিস লিমিটেড। আমাদের স্পেশাল গেস্ট অ্যাডভোকেট রাবেয়া প্রসিলা, মেম্বার বাংলাদেশ লেবার কোড অ্যাসোসিয়েশন, এবং উনি 10 বছর ধরে লেবার লতে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল কমার্স তথা ই কমার্স ইন্ডাস্ট্রিতে একটা ক্রাইসিস ছিল যে আমাদের কিভাবে আইন প্রণয়ন হবে, কিভাবে আমরা কাজ করব। অ্যাট লাস্ট আমাদের এই উইকে একটা আইন পাস হয়েছে এবং গ্যাজেট প্রকাশ হয়েছে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে এটা সফল হয়েছে। ইসিএমএ গ্রুপটা ডিজিটাল কমার্স তথা এফ কমার্স নিয়ে কাজ করছে, তাই এই নির্দেশিকা এই গ্রুপের জন্য প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ। যারা এন্টারপ্রেনিয়র আছেন, যারা ক্রেতা আছেন, তাদের সুবিধার জন্য আমাদের এই লাইভটা আজকে করা। আমি বিশেষ এই লাইভ সেশনে নির্দেশিকার উপর একটি রিসোর্স পেপার উপস্থাপনের জন্য জনাব সামিউল ইসলাম এফসিএমএ কে অনুরোধ করছি। আপনারা যারা লাইভ দেখছেন ও শুনছেন তারা এই লাইভে প্রশ্ন করতে পারবেন এবং বেশি বেশি শেয়ার করে এই লাইভটা শেয়ার করে দিন যেন সবাই এটা দেখতে পারে, উপকৃত হতে পারে। এবং আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কোশ্চিন থাকে, আমাদের কমেন্ট বক্সে কোশ্চিনগুলো পাস করে দিতে পারেন। আমাদের যারা গেস্ট আছেন তারা অবশ্যই আপনাদের কোশ্চিনের অ্যান্সার গুলো দিবেন। আমি এখন সরাসরি যাচ্ছি আমাদের রিসোর্স পারসন সামিউল ইসলাম এফসিএম এর কাছে। তিনি আমাদের রিসোর্স রিসোর্স পেপারটা উপস্থাপন করবেন। জনাব সামিউল ইসলাম এফসিএম। ধন্যবাদ উপস্থাপক শামসুল হক, সিএমএ। আমি সবাইকে আজকের এই সান্ধ্যকালীন সেশনে যুক্ত হওয়ার জন্য এবং প্রোগ্রামটি দেখার জন্য অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অল্প সময়ের মধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 যে গভর্নমেন্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করেছে, সেটির উপরে একটি রিভিউ আমরা এখানে উপস্থাপন করব। আমার সাথে আছে বিজ্ঞ একজন আইনজীবী, যিনি এটার ক্রিটিক্যাল দিকগুলো নিয়ে কথা বলবেন। মূলত 2017-18 দিকে আমরা যখন ই কমার্সের সাথে সংযুক্ত হই, তখন এরকম একটি নির্দেশিকা বা ল পাশের জন্য আমরা তৎপর থাকি। কেননা যে কোনো ব্যবসায়ী পরিচালনার জন্য ক্রেতা এবং বিক্রেতা এবং মধ্যস্বত্বভোগী সবার জন্যই একটি নির্দেশনা, একটি নীতিমালা, একটি আইনের প্রয়োজন আছে। তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে থাকি। সেটা বিভিন্ন পার্ট অতিক্রম করে পর্যায়ে এসে আজকে 2021-এর 4 জুলাইতে এটি আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশিত হয় এবং 6 তারিখে বাণিজ্য মন্ত্রণালয় এবং ই ক্যাব, ই কমার্স ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশন, ই ক্যাব এটার উপরে যৌথভাবে সংবাদ সম্মেলন করে এবং যেদিনে এটি গেজেট আকারে প্রকাশিত হয়, যেহেতু ই কমার্স মার্চেন্ডাইজ অ্যালায়েন্স যারা ই কমার্স করে বা এফ কমার্স করে অর্থাৎ ডিজিটাল কমার্স করে, তাদের একটি আস্থার জায়গা, একটি প্ল্যাটফর্ম। সো এখানে যারা উদ্যোক্তা আছেন, যারা সরবরাহকারী আছেন, যারা ক্রেতা আছেন, সবারই এই এই আইনটি বা এই নির্দেশনাটি জানা জরুরি। কারণ আমাদের বাংলাদেশে এখন ই কমার্স ইন্ডাস্ট্রি একটি সুদৃঢ় আহ, শক্তির উপরে, একটি আহ, ভিত্তির উপরে দাঁড়িয়ে গেছে
এবং আমরা প্রত্যাশা করছি বাই 2030-তে এটি একটি এমন একটি ইন্ডাস্ট্রি হবে যেখানে 5 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সো আমি আহ, চেষ্টা করেছি আইন এই নির্দেশিকার প্রত্যেকটা স্লট, এই প্রত্যেকটা ক্লজ ধরে ধরে যেখানে ইম্পর্টেন্সই আছে, যেটা ক্রেতা এবং বিক্রেতা জানা দরকার, আমি আশা করব যে 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি এটি শেষ করব। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন থাকবে, প্রশ্নটি লাইভ যেখানে যেখানে যে দেখছেন কমেন্ট বক্সে আপনি আপনার প্রশ্নটি লিখবেন। এখানে একজন আইনজীবী আছেন, আমি আছি, উপস্থাপক আছেন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দানের জন্য। অথবা যদি কোনো প্রশ্নের স্কেপ করে যায়, পরবর্তীতে আপনার কমেন্টের রিপ্লাই হিসেবে আমরা সেখানে লিখে দিব। তো আমি সবার অনুমতি ক্রমে শুরু করছি। ধন্যবাদ। আমরা এখানে 1.2 যে আইনটা নির্দেশিকাটি কি হয়েছে, সেই নির্দেশিকাতে জানি আমরা যে কোনো ধরনের আইন প্রণয়ন করলে তার সেকশন 2-এ আপনার সংজ্ঞাগুলো দেওয়া থাকে, অর্থাৎ ভেতরে যা যা নিয়ে আলোচনা হয়েছে সেই সম্পর্কিত আইনের একটি ব্যাখ্যা সংজ্ঞা আকারে প্রদান করা হয়ে থাকে। তো সেখানে আমরা দেখব যে 1.2 এর সংজ্ঞাতে আমাদের কি কি সংজ্ঞাগুলো দিয়েছে। সেটা হলো মার্কেট প্লেস, পণ্য, সেবা, ওয়ারেন্টি, গ্যারেন্টি, ভেজাল ভেজাল পণ্য, 2013 বিএসটিআই 1974, অর্থাৎ এখানে 2013 সালে যে ভোক্তা অধিকার আইন হয়েছে সেটি প্রযোজ্য হবে, বিএসটিআই এর যে মান নিয়ন্ত্রণ আছে সেটি প্রযোজ্য হবে, এবং 1974 সালের যে বিশেষ ক্ষমতা আইন সেটিও প্রযোজ্য হবে। অর্থাৎ এই যে নির্দেশিকাটি করা হয়েছে সেটা কিন্তু একটি অনেকগুলো আইনের একটি কম্পোজিশন। সো এটা কিন্তু অবশ্যই বেশ শক্তিশালী একটি নির্দেশিকা হয়েছে। এরপরে আছে নকল পণ্য ট্রেডমার্ক আইন সেখানে সংযুক্ত। এরপরে আছে ডিজিটাল ওয়ালেট, এখানে বিবি অনুমোদিত, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিজিটাল ওয়ালেট হতে হবে। তারপরে হলো আপনার লটারি কর্তৃপক্ষ, মাল্টি লেভেল মার্কেটিং, আমরা জানি ডেস্টিনির মতো কোম্পানিগুলো এখন আর অনলাইনে তারা কার্যক্রম করতে পারবে না। পিআরএ, বিবি প্রদত্ত পিআরএ আছে, এবং ইউবিআইডি। অর্থাৎ আমরা জানি যে একটা ব্যবসা শুরু করতে গেলে আমাদের কিছু লাইসেন্স লাগে, যেমন ট্রেড লাইসেন্স, ভ্যাটের জন্য বিন নাম্বার বা ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাক্সের জন্য ইটিন নাম্বার। ব্যবসায় পরিচালনা যদি আপনি একটি মার্কেট প্লেসে করতে চান, অর্থাৎ এই ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মে করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিআরএ অথবা ইউবিআইডি এই দুইটা যে কোনো একটি থাকতে হবে। সো এই যে একটা ব্যাপক পরিবর্তন এই ব্যবসায়, সেই কারণেই কিন্তু আমরা আজকের আমাদের এই পাঠ পরিক্রমাটা নিয়ে এসেছি। এখন আমি যাই ভেতরে কি আছে আর একটু ভালোভাবে দেখার জন্য। এই আইনের এই যে নির্দেশিকা, এটার উদ্দেশ্য বা লক্ষ্যটা কি? এটার উদ্দেশ্য লক্ষ্য হলো আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং দায়বদ্ধতা, যে কোনো যে কোনো কার্যক্রমে, যে কোনো ব্যবসায়িক কার্যক্রমে, যে কোনো আর্থিক কার্যক্রমের, যে কোনো ধরনের আহ, সামাজিক কার্যক্রমের, রাষ্ট্রীয় কার্যক্রমের স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা না থাকলে সেই প্রতিষ্ঠান বা সেই কার্যক্রমটা আহ, সঠিকভাবে চলে না, এবং এটা দীর্ঘমেয়াদী যে রেজাল্ট বা সুফল সেটা আসে না, এবং একটা পর্যায়ে এটি কিন্তু শেষ হয়ে যায়। তো সেই জায়গা থেকে এই নির্দেশনাটি স্বচ্ছতা, দায়বদ্ধতা, জবাবদিহিতা বোথ সাইডে, ক্রেতা এবং বিক্রেতা বোথ সাইডে এটি নিশ্চিত করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে, এবং শৃঙ্খলা আনয়ন ও বিশ্বাস ও অধিকার নিশ্চিতকরণ করবেন। আমরা জানি যে 2017-18 দিকে, ইভেন তারও একটু আগে যদি যাই, তাহলে আমি আমার বাসায় যদি অনলাইনে কোনো কিছু কেনার কথা বলতো, আমি নিজেই বিশ্বাস করতাম না। সেই ব্যক্তিটি কিন্তু আজকে অনলাইনে বা এই ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসাটাকে প্রমোশনের জন্য স্বেচ্ছা শ্রম দিয়ে যাচ্ছে। সো এইটাই হলো যে শৃঙ্খলা আনয়ন এবং বিশ্বাস এবং অধিকার নিশ্চিতকরণ করবে, এবং ডেফিনেটলি নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে। এখন যদি আমরা আসি যে এটার কিভাবে এটা আমাদের কোথায় কোথায় আমাদের এটার কার্যক্রমটা চলবে, অর্থাৎ এটা ব্যাপ্তিটা কি, এটার পরিসরটা কত বড়। যেমন এটা কি নিয়ন্ত্রণ করবে? ব্যবসায়িক ওয়েবসাইট, মার্কেট প্লেস ও সোশ্যাল মিডিয়ায় পণ্য বা সেবা বিক্রয়ের জন্য
ও মূল্য ফেরত, শর্তাবলী পরিবর্তন, সরবরাহের সময়সীমা সুস্পষ্ট উল্লেখ করে দিতে হবে। অর্থাৎ আমরা এই আইনের আলোকে বা এই নির্দেশিকার আলোকে আমরা যদি ব্যবসায় পরিচালনা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদের যে ওয়েবসাইট থাকবে বা আমাদের যে মার্কেট প্লেস থাকবে বা সোশ্যাল মিডিয়া আমরা এখন শুধুমাত্র যে ফেসবুকে বিক্রি করছি তা কিন্তু না, আমরা কিন্তু ইনস্টাগ্রামে বিক্রি করছি এবং আমরা বিং এ বিক্রি করছি। আমরা অনেকগুলো সোশ্যাল মিডিয়া, যেমন হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাদের বিক্রি চলে, আমাদের মেসেঞ্জারেও কিন্তু বিক্রয় কার্যক্রম চলে। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাকে কি করতে হবে, এটা হলো আপনাকে কি করতে হবে সেই ধারাটা, মূল্য ফেরত, পণ্য ফেরত, এটার কি কি শর্তাবলী পরিবর্তন, কিভাবে পরিবর্তন করা যাবে, সরবরাহের সময়সীমা অর্থাৎ কতদিনের মধ্যে ডেলিভারি দিবেন, এটা কিন্তু আপনার ওয়েবসাইট এবং মার্কেট প্লেসে এবং আপনারা যারা ফেসবুকে বিক্রি করছেন তাদের কাছে, তাদের ফেসবুকেও কিন্তু এটি নির্দিষ্টভাবে লিখিত থাকতে হবে এখন থেকে। এটা যদি লিখিত না থাকে তাহলে এই নির্দেশিকা বা এই আইনের ব্যত্যয় হবে। এমএলএম নিষিদ্ধ করা হয়েছে এই আইন দ্বারা। ড্রাগ, বার্ন প্রোডাক্ট অর্থাৎ নিষিদ্ধ পণ্য, বিস্ফোরক দ্রব্য, অনলাইন বেটিং বা জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানি যে ইতোমধ্যে বেশ কিছু অনলাইন বেটিং বা জুয়া সাইট তৈরি হয়েছিল, সেগুলো এখন বন্ধ হয়ে যাবে। ওষুধ বিক্রয়ের জন্য অনেকেই আছে যে এখন অনলাইনে ওষুধের স্টোর তৈরি করছে এবং অনলাইন স্টোরটা সেখান থেকে অনলাইনে বিক্রি করছে। তো এখানে কিন্তু ওষুধ প্রশাসনের অধিদপ্তরের কিন্তু অনুমতি থাকতে হবে। সফটওয়্যার বা কুকিজ থাকলে এই জিনিসটা অনেকের কাছে নতুন মনে হতে পারে, সফটওয়্যার বা কুকিজটা কি। আমরা অনেক ওয়েবসাইটে, যদি আমি শেষের দিকে একটা ওয়েবসাইটের স্ক্রিনশট নিয়ে রেখেছি, এটা আমরা দেখতে পাবো। যদি কোনো ওয়েবসাইটে এমন কোনো সফটওয়্যার বা কুকিজ দেয়া থাকে যেটার মধ্যে দিয়ে আমরা যে সাইন আপ করে যে ঢুকি, অর্থাৎ আমি আর ওই নির্দিষ্ট একটা ওয়েবসাইটে আমি যদি নামই ধরি যে চাল ডালে আমি আমার একটি সাইন আপ করে আমার একটি ডেটাবেজ রাখতে চাই এবং পরবর্তীতে এই এই অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আমি অর্ডার প্লেস করতে চাই, এখন তারা যদি এই ওয়েবসাইটের সাথে কোনো সফটওয়্যার বা কুকিজ রেখে থাকে যে আমার এই ডেটাটি তারা নিয়ে নিতে পারবে, সেক্ষেত্রে আমাকে পূর্বেই কিন্তু অবহিত করতে হবে যে আপনি সাইন আপ করলে এই ওয়েবসাইটের সাথে বা এই মার্কেট প্লেসের সাথে একটি সফটওয়্যার বা কুকিজ আছে, যে কুকিজ দিয়ে আমরা আপনার ডেটাটি নিতে পারবো এবং এই ডেটাটি পরবর্তীতে আমাদের রিসোর্স হিসেবে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখন কিন্তু যে কেউ আমার পার্সোনাল ডেটাটা কিন্তু তার ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবে না। নিলে কিন্তু আমার সেই সেখান থেকে পরিত্রাণ পাওয়ার বা সেখান থেকে আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে এই নির্দেশিকা কাজ করবে। এরপরে আরো আছে, আমরা পূর্ব অনুমতি ছাড়া লটারি ও র্যাফেল ড্র করা যাবে না। অর্থাৎ আমরা কিন্তু দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন মার্কেট প্লেসে র্যাফেল ড্র করে যে 10 জন যদি এই প্রোডাক্ট কেনে তাদের মধ্যে আমরা র্যাফেল করে একটা পুরস্কার দিব বা লটারি লটারি করে দেই। এটা কিন্তু এখন করতে পারবে না, যদি কেউ করে পূর্ব অনুমতি ছাড়া তাহলে কিন্তু তাকে দ্য পেনাল কোড 1860 তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। অর্থের বিকল্প যেমন গিফট কার্ড, ওয়ালেট, ক্যাশ ভাউচার প্রদানে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। অর্থাৎ আমরা অনেকেই জানি যে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন মার্কেট প্লেস আমাদের সাথে সাথে পণ্যের সাথে সাথে গিফট কার্ড দিয়ে থাকে, তারা একটা ওয়ালেট ব্যবহার করে। ওয়ালেট কি জিনিস বা কিভাবে ব্যবহার করে আমার শেষ স্লাইডে আম, আহ, উ- একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি এটি দেখিয়ে দিব। বা ক্যাশ ভাউচার প্রদান করে থাকে, যেমন আড়ং এ আপনি ক্যাশ ভাউচার পেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে এখন কিন্তু পূর্ব অনুমতি নিতে হবে। অর্থাৎ এগুলোকে এখন ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে, যেহেতু বাংলাদেশে ক্যাশ ট্রানজাকশনের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান, নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ ব্যাংক। তাই কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক থেকে পূর্ব অনুমতি নিতে হবে। এরপরে হলো আমাদের বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিরেকে ডিজিটাল মাধ্যমে অর্থ ব্যবসা পরিচালনা করা যাবে না। আমরা ইতোমধ্যে জেনেছি যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে তারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মানি এক্সচেঞ্জের ব্যবসাটা করে যাচ্ছিল, এখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে, আর পারবে না। পণ্য বা সেবা নিতে ক্রেতাকে বাধ্য করা যাবে না। অর্থাৎ আমরা অনেকগুলো সাইটে দেখি বা অনেকগুলো ফেসবুকেও দেখি যে আমাদেরকে কিছু পণ্য নিতে বাধ্য করে। যেমন কেমন হতে পারে সেই পণ্যটা, যেমন আপনি যদি নেটফ্লিক্স কেনেন তাহলে পরে আপনি 10 কেজি আম এই দামে কিনতে পারবেন। অর্থাৎ এই ধরনের অফার দিতে গেলেও কিন্তু এখন আমরা পারবো না এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের পূর্বানুমতি থাকতে হবে। আমি যেটিকে লাল কালি দিয়েছি
যেটিকে লাল কালি দিয়েছে এটি অত্যন্ত ইম্পর্টেন্ট। এইটি সবাইকে দৃষ্টি নিবন্ধন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কারণ এটা আমাদের যারা এই গ্রুপে ব্যবসা পরিচালনা করছে বা যাদের ইন্টেনশন আছে ডিজিটাল কমার্সে ব্যবসা পরিচালনা করবে, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি ট্রেড লাইসেন্স বিন এবং টিন হলে ব্যবসা পরিচালনা করা যায়, কিন্তু ডিজিটাল মার্কেটে ডিজিটাল কমার্স বা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবসা করতে গেলে ইউবিআইডি এবং অর্থাৎ ইউনাইটেড বিজনেস আইডেন্টিফিকেশন একটি কোড থাকতে হবে, বা পিআরএ এর যে কোনো একটি থাকতে হবে মার্কেট প্লেস পরিচালনা করার জন্য, বা সোশ্যাল মিডিয়াতে প্রদর্শন করে রাখতে হবে আপনার এই জাতীয় যে কোনো একটি নাম্বার। অর্থাৎ আপনি চাইলেই এখন আমরা যে ফেসবুকের মাধ্যমে বিক্রি পরিচালনা করছি, আমরা যে মার্কেট প্লেসের মাধ্যমে বিক্রয় কার্যক্রম করছি, আমাদের কিন্তু ট্রেড লাইসেন্স বিন এবং টিন হলেই আমরা এগুলো করতে পারতাম। এই আইনটি জুলাইয়ের 1 তারিখ থেকে বলবৎ হয়েছে। সো এখন কিন্তু আপনাদের অতি দ্রুততম সময়ে ইউবিআইডি বা পিআরএ এর যে কোনো একটি, এবং এটা কে দিবে? বাংলাদেশ ব্যাংক। সো এটা ছাড়া কিন্তু এখন যদি কেউ ব্যবসায় পরিচালনা করে, হ্যাঁ করতে পারবে, বাট সেটি হবে অবৈধ, আইনের চোখে অবৈধ। যে কোনো ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ বা যে কোনো ধরনের আপনার অপ্রীতিকর ঘটনার জন্য কিন্তু তখন আইনগত কোনো সুবিধা আপনারা পাবেন না। তো এরপরে আছে ইউবিআইডি বাধ্যতামূলক করা হবে। এখন কিন্তু যে কোনো একটি নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু এই নির্দেশিকায় বলা আছে 3-11-তে বলা হয়েছে যে ইউবিআইডি অর্থাৎ ইউনাইটেড বিজনেস আইডেন্টিফিকেশন কোড এইটা কিছু দিন বাদে পরবর্তীতে নোটিফিকেশনের মাধ্যমে বাধ্যতামূলক করা হবে। 12তে এসে বলছে লেনদেন, ব্যবসায়ের লেনদেন অন্তত 6 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। অর্থাৎ আমরা জানি যে ব্যবসায়িক লেনদেনের যে ডকুমেন্টেশন, এই ডকুমেন্টেশন কিন্তু আমাদের আমরা কি করি, ব্যবসায়িক কার্যক্রম শেষ হলো অর্থাৎ একটি ট্রানজাকশন শেষ হলো, আমরা সেই ভাউচার বা বিল বা ইনভয়েস যেটি বলি না কেন সেগুলো কিন্তু আমরা সংরক্ষণ করি না। কিন্তু এই নির্দেশিকা মোতাবেক আপনাকে কিন্তু 6 বছর এই লেনদেনের ডকুমেন্ট আপনাকে সংরক্ষণ করতে হবে। এটা অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ইস্যুজ। আপনারা যারা ফেসবুক কমার্স করতে চান বা ইনস্টাগ্রাম বা আপনারা মার্কেট প্লেসে যারা কমার্সটা করতে চান, তালিকাভুক্ত বিক্রেতার পাওনা 10 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। অর্থাৎ এই তালিকাভুক্ত বিক্রেতা বলতে কারা? আপনারা যারা 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 যে ব্যবসা করেন তারা জানেন, বা আলিশা মার্টে ব্যবসা করেন বা ইভ্যালিতে ব্যবসা করেন, আপনারা জানেন যে সেখানে একটি বিজনেস সেন্টার খোলা যায় এবং সেই বিজনেস সেন্টারের মাধ্যমে পণ্যের ফরমাইশ পেলে সেই পণ্যটি তাদের নির্দিষ্ট ডেলিভারি সেন্টারে সাবমিট করা যায় এবং সেখান থেকে তারা কাস্টমারের কাছে বিলি করে, তারপরে আপনার টাকাটি প্রদান করে। সো এখন কিন্তু এখানে নিয়ম বেঁধে দিয়েছে 10 দিনের মধ্যে সেটি প্রদান করতে হবে, বা তাদের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি থাকবে সেই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে কিন্তু এই পাওনাটি নেওয়া যাবে। অর্থাৎ আগে কিন্তু এই পাওনাটি কেউ যদি না দিত, তাহলে আইনগত সুবিধা নিতে কিন্তু আমাকে নানা ধরনের ভোগান্তি পেতে হতো। ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কোনো স্পেসিফিক এরকম কোনো নির্দেশনা ছিল না, যেটি এবার আসলো, এবং অত্যন্ত আনন্দের ব্যাপার। যারা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে দারাজের মতো বড় প্ল্যাটফর্মে বা অ্যামাজন যদি বাংলাদেশে আসে, তখন তা সেখানে আপনাকে বিক্রির সুযোগ প্রদান করবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আগেই জানলেন যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধের একটি নির্দেশনা আছে। সো তারা যদি 1 মাসের অফার করে আপনি নিবেন না। সো এখানে কিন্তু আপনি ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের জন্য এই নির্দেশিটি কাজ করবে। এরপরে 14তে বলা আছে যে মার্কেট প্লেস ও মার্চেন্টের মধ্যে চুক্তি থাকতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মার্চেন্ট অ্যাকাউন্ট হয়, অর্থাৎ যে পণ্য সরবরাহ করবে, অর্থাৎ যে দারাজে একটি মার্কেট প্লেসে একটি দোকান ওপেন করলো, এই দোকানের মাধ্যমে যে সে ব্যবসা পরিচালনা করবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুক্তি থাকে না, চুক্তি থাকলেও চুক্তিটি স্বয়ং সম্পূর্ণ হয় না। তো এখানে এই নির্দেশিকায় কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে কি কি থাকতে হবে। থাকতে হবে নাম, থাকতে হবে ছবি, থাকতে হবে এনআইডি, থাকতে হবে মোবাইল নাম্বার, থাকতে হবে ঠিকানা সহ যাবতীয় তথ্য তারা আবার সংরক্ষণ করবে, এবং এই সংরক্ষণ ডিজিটালি সংরক্ষণ হবে, এবং এই ডিজিটাল সংরক্ষণ হলে এটা আবার ওপেন থাকবে না, যখন প্রয়োজন হবে তখন এটা ওপেন করবে। অর্থাৎ এই তথ্যগুলো যাতে পাচার না হয় বা তথ্যের যাতে অপব্যবহার না হয়, সেটাও কিন্তু এই নির্দেশিকা আপনার ফেভারে কাজ করবে।
এখন এই 15 নম্বরটা আমি আরো একটু জোরালো ভাবে সবাইকে বোঝার এবং দেখার জন্য কথা বলছি। যদি কেউ বুঝতে না পারেন এই 15 নম্বরটা আবার আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আবারও এই কথাটি আপনাদের সাথে শেয়ার করব বা এর যে স্পিরিট অফ দিস ক্লজ সেটা আমরা কথা বলবো। মার্কেট প্লেসে বা ফেসবুকে ক্রয় বিক্রয়, এখন মার্কেট প্লেস সম্পর্কে কিন্তু সংজ্ঞাটা এর ভিতরে এই নির্দেশিকায় দেওয়া আছে, তারপরেও আমরা কিন্তু জানি হোয়াট ইজ মার্কেট প্লেস। আপনারা জানেন যে ফেসবুকে এখন কিন্তু ফেসবুকে নিজস্ব একটি মার্কেট প্লেস আছে। যে মার্কেট প্লেস মানে আপনি ধরে নেন যে এটি কারণ বাজার, এটি একটি মার্কেট, আর সেখানে পণ্যের বেচা কিনা হয়, ক্রেতা বিক্রেতা উভয় পক্ষ থাকে, ইন্টারমিডিয়ারিরা থাকে। আর এটি সেম একটি মার্কেট প্লেস, বাট এটি ভার্চুয়াল জগতে, কোনো ফিজিক্যাল মার্কেট প্লেস না। সো মার্কেট প্লেস বা ফেসবুকে ক্রয় বিক্রয়ের জন্য সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মূল্য ফেরত কবে দিব, আমি যদি পণ্যটি না দেই তাহলে এই পণ্যের এগেনস্টে পরিশোধিত মূল্য ফেরত কবে দিব, পণ্য ফেরত কবে নিতে পারবো। অর্থাৎ পণ্য ফেরত বলতে আমি একটি পণ্য দিয়েছি, সেই পণ্যটি ডিফেক্টিভ বা আমার বর্ণনার সাথে মিলি নাই, সেক্ষেত্রে আমি এই পণ্য ফেরত দানের একটি নির্দিষ্ট টাইম থাকতে হবে। নাহলে আমি 1 মাস বা 1 বছর পরে কি আমি পণ্যটি ফেরত দিতে পারবো? নিশ্চয়ই না। সেইটাও এই নির্দেশনায় লিপিবদ্ধ করা হয়েছে। ডেলিভারি পদ্ধতি, আপনি কিভাবে ডেলিভারি দিবেন সেটিও আপনাকে বলা থাকতে হবে। ডেলিভারির সময় এবং অন্যান্য শর্তাবলী, এখানে বাংলা শব্দটি দেখেন আমি হোয়াইট করেছি, কারণ আমরা জানি যে ফেসবুক বা মার্কেট প্লেসে সাধারণত টার্মস কন্ডিশন গুলো ইংরেজিতে লেখা হয়। তো বাংলা যেহেতু একটি অর্জিত রক্তদানের মধ্য দিয়ে অর্জিত ভাষা, এবং আমাদের সর্বোচ্চ আদালতের একটি নির্দেশনা আছে আমাদের সর্বমহলে বাংলার প্রচলন করার জন্য। তো এই নির্দেশিকা যারা তৈরি করেছে এবং এই শর্তটি যারা আরোপ করেছে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবার যেহেতু মুক্তিযোদ্ধা পরিবার, সেই জায়গা থেকে এটি ভালো লাগা যে এবার প্রথম কোন নির্দেশিকা স্পষ্ট করে বলা হলো যে এরকম শর্তাবলী বাংলায় লিপিবদ্ধ থাকতে হবে। সো এটি কিন্তু আপনারা যারা ইংলিশে লিখে থাকেন বা এরকম চিন্তা করছেন যে আপনি কোথাও থেকে মার্কেট প্লেসের কোনো জায়গা থেকে কোনো শর্তাবলী কপি করে আপনি দিয়ে দিবেন, তা না, কপি করেন কিন্তু সেটা বাংলায় হতে হবে। সো এই এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন। এরপরে আছে বিদেশি কোম্পানিকে নিবন্ধন নিতে হবে। অর্থাৎ আমাদের দেশে আমরা সচরাচর শুনে থাকি যেমন আলিবাবা এসেছে দারাজের হাত ধরে, আমরা শুনছি যে অ্যামাজন আসবে। তো সেক্ষেত্রে বিদেশি কোনো কোম্পানি যদি বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করতে চায় তার নিবন্ধন থাকতে হবে। ঘোষিত মূল্যের চেয়ে বেশি নিতে পারবে না। অর্থাৎ আপনি মার্কেট প্লেসে আপনার বা আপনার যে সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনি বিক্রি করেন না কেন, একটা মূল্য ঘোষণা থাকতে হবে। সেই ঘোষিত মূল্যের চেয়ে কিন্তু আপনি কোনো অবস্থাতে কোনো কারণ দেখিয়ে আপনি ঘোষিত মূল্যের থেকে বেশি নিতে পারবেন না। এখন আমরা যা সাধারণত এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমরা পণ্যের মূল্য দিলাম 10 টাকা, কিন্তু এটার পরিবহন মূল্য আছে, এটা প্যাকেজিং মূল্য আছে, এটা এক্সক্লুসিভ প্যাকেজিং যদি করতে চাই সেক্ষেত্রে এক্সক্লুসিভ প্যাকেজিং, যেমন আমি যদি বলি এখন আমি কোনো একটা মার্কেট প্লেসে আমি আমার কোনো প্রিয়জনের বার্থডে গিফট পাঠাতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, আমি বলবো এটা র্যাপিং দিয়ে দিতে। সো র্যাপিং এর মূল্যটা আর এখানে দেওয়া থাকে না। সো সেক্ষেত্রে এই কারণে বলা হয়েছে যে ঘোষিত মূল্যের সাথে অন্যান্য যদি কোনো কিছু এডিশন থাকে, এরকম ডেলিভারি বা এরকম আপনাদের কোনো প্যাকেজিং বা বিশেষ কোনো রাইটিংসও যদি দেয়ালে থাকে, বা এরকম কোনো বিশেষ নির্দেশনা যদি ক্রেতার পক্ষ থেকে থাকে, সেগুলোও কিন্তু আপনাকে ঘোষণা করতে হবে। এবং এই ঘোষিত মূল্যের থেকে আপনি কিন্তু কোনো অবস্থাতে বেশি নিতে পারবেন না। হ্যাঁ, বেশি নিলে কি হবে, বেশি নিলে কিন্তু ওই ক্রেতা তার এই রেমেডি পাওয়ার জন্য সে কিন্তু ভোক্তা অধিকার আইনে যেতে পারবে। এবং আরো একটি আইন এখানে আছে যেটিকে বেশি ফোকাস দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সেটি হলো আপনার প্রতিযোগিতা কমিশনে আহ সেখানেও যেতে পারবে। 3.2 যেটা বলেছে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন। এখন আমরা জানি যে ডিজিটাল মার্কেট প্লেসে পণ্যের প্রদর্শন একটি খুবই অন্যতম এবং খুবই আহ, আমি বলবো ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমাদের যারা ক্রেতা মহল আছে তারা কিন্তু পণ্যের পিকচার দেখে বা পণ্যের ফিচার দেখে, পণ্যের বর্ণনা দেখে সেটি কিনতে আগ্রহ বোধ করেন। এবং অনেক ক্ষেত্রে কিন্তু পণ্যের এই ছবি, ফিচার, এগুলোর কম্প্যারিজন করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। সেটাতেও কিন্তু এখন নির্দেশনা দেওয়া হয়েছে। সো এই এই নির্দেশিকাটি কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত হয়েছে আমি বলবো।
কি আছে দেখেন, পণ্যের পরিমাণ, অর্থাৎ যদি একটি পণ্য হয়, সে একটি মোবাইল একটি পণ্য, কিন্তু মোবাইলের সাথে একটি ক্যাসিং আছে কিনা, মোবাইলের সাথে একটি আহ, যেটা বলে আপনার এই আরফোন আছে কিনা, মোবাইলের সাথে চার্জার আছে কিনা, এডিশনাল, এগুলো কিন্তু আপনাকে প্রত্যেকটা আইডেন্টিফাই করে দিতে হবে। উপাদান, অর্থাৎ কোনো আমরা যদি রেডি ফুড, কুক ফুড যদি বিক্রয়ের একটি প্ল্যাটফর্ম তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে উপাদান বলে দিতে হবে। আপনি যদি কোনো রাসায়নিক মিশ্রিত কোনো পণ্য বিক্রি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এই রাসায়নিক যে মিশ্রণ, সেটা কিন্তু আপনাকে বলে দিতে হবে, রং বলে দিতে হবে, আকৃতি বলে দিতে হবে, গুণগত মান বলে দিতে হবে, মূল্য বলে দিতে হবে, ডেলিভারি সহ অন্যান্য চার্জ স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। যেটা একটু আগে আমি বললাম যে বাংলায় লিখে দিতে হবে, এগুলো বাংলায় লিখে দিতে হবে। ইংরেজি আপনি দিতে পারবেন, বাট ইংরেজি দিলেও বাংলাটা মাস্ট দিতে হবে। পণ্যের ছবি, ভিডিও, রং, আকৃতি, পরিমাপ, ওজন, উপাদান, ব্র্যান্ড, মডেল, ডেলিভারি সময়, কান্ট্রি অফ অরিজিন উল্লেখ পূর্বক ক্রেতার কাছে বিক্রয় প্রস্তাব দিতে হবে। আমরা জানি যে অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ আছে যেগুলো আপনার ফরেন প্রোডাক্ট বিক্রি করে, অনেক ফরেন ব্র্যান্ড বিক্রি করে, কিন্তু একই ব্র্যান্ডের কিন্তু এই আমি যদি বলি, কিছু ব্র্যান্ড আছে যেটা ইন্ডিয়াতে উৎপাদন হয়, মালয়েশিয়াতে উৎপাদন হয়, দুবাইতে উৎপাদন হয়। এখন আপনি বললেন না, আপনি দুবাই বেজের প্রোডাক্টের দাম নিলেন, কিন্তু ডেলিভারি করলেন ইন্ডিয়া বেজের উৎপাদনের ইন কান্ট্রি অফ অরিজিনের প্রোডাক্ট, তাহলে পরে কিন্তু এই ক্রেতা রেমেডি পাওয়ার জন্য ভোক্তা অধিকার অধিদপ্তরে যেতে পারবে। এই কারণে কিন্তু আপনাকে এখন কান্ট্রি অফ অরিজিনটা বলে দিতে হবে। পণ্যের উপাদান ও উৎপাদনের পরিমাণ, সম্ভব হলে রাসায়নিক গঠন দিয়ে দিতে হবে। যেটা যেটা রাসায়নিক গঠন আছে, যেমন আমরা যদি বিউটি ক্রিম বিক্রি করি, আমরা যদি বিউটি সোপ বিক্রি করি, আমরা যদি হেয়ার অয়েল বিক্রি করি, এগুলো কিন্তু রসায়নের মিশ্রণ থাকে, সেগুলো কিন্তু আপনাকে বলে দিতে হবে। আদারওয়াইজ যদি এটি ব্যবহারের পরে কোনো ক্রেতার আহ, কোনো ক্ষতি সাধন হয়, তাহলে পরে কিন্তু সে ভোক্তা অধিকার আইনে আহ, মামলা করে দিতে পারবে, এই নির্দেশিকা বলে। স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশের ক্ষতি ও শিশুদের ক্ষতি হবে কিনা সেটার উল্লেখ থাকতে হবে। যেমন আমরা দেখি সব ওটিসি ওষুধে বা প্রেসক্রাইবড ওষুধে, সব ওষুধেই গায়ে, প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে শিশুদের নাগালের থেকে বাইরে রাখুন। অর্থাৎ আপনার এই পণ্যটি শিশুর জন্য ক্ষতিকর কিনা সেটি কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, পরিবেশ জাতীয় ক্ষতি হবে কিনা। হ্যাঁ, আমরা মনে করছি যে একটা পণ্য বিক্রি করছি, এটি হয়তো পরিবেশের ঝুঁকি নাই, কিন্তু আপনি যেটি প্যাকেজিং করছেন, আপনি হয়তো পলিথিন পেপার দিয়ে প্যাকেজিং করছেন, পলিথিন তো পরিবেশের ঝুঁকি আছে। তো আপনারা যেটা করতে পারেন বা আমি যেটা পরামর্শ দিতে পারি, এখন কিন্তু এই পরিবেশের ক্ষতি করার জন্য যে পলিথিনের ব্যবহার না করে কিন্তু পাটের ব্যাগ বা কাগজের ব্যাগ বা এরকম অনেক ইনোভেটিভ ব্যাগ কিন্তু এখন আসছে, আপনারা সেটিও ব্যবহার করতে পারেন। এরপরে মান নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকে সনদ নিতে হবে, অর্থাৎ আমরা যে পণ্যগুলো প্রত্যেক বছরই বিএসটিআই কিন্তু কি কি পণ্যের বিএসটিআই সনদ নিতে হবে, এটি ডিক্লেয়ার করে থাকে। ওই ডিক্লেয়ার প্রোডাক্টের, বিশেষ করে আপনি যারা হার্বস বিক্রি বা স্পাইস বিক্রি করছেন, হ্যাঁ, তারা কিন্তু এই মান নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকে না নিয়ে বিক্রি করছেন, এটি কিন্তু অন্যায়। এখন থেকে কিন্তু আর পারবেন না। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় সরবরাহ করা যাবে না। হ্যাঁ, মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে, অর্থাৎ কোনোটার মেধাস্বত্ব, যেমন আমি বলি, আমরা জানি যে জিআই কৃত পণ্য এখন আছে, অর্থাৎ গ্লোবাল লোকেশন লোকেটেড যে প্রোডাক্ট, হ্যাঁ, সেটা যেমন আমাদের আছে জামদানি, আমাদের আছে মুসলিম, পাট, এই জাতীয় পণ্য যদি আপনি বিক্রি করতে আহ, চান, বা এরকম সমজাতীয় পণ্য যেটা মেধাস্বত্ব অন্য দেশ নিয়ে রেখেছে বা অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে রেখেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্মতিক্রমে আপনার এই পণ্যটি, মেধাস্বত্বের পণ্যটি বিক্রি করতে হবে। বা আপনি এই আইনটি মূলত বাংলাদেশে অনেক পেজ বা ওয়েবসাইট বই বিক্রি করে, সেই বইয়ের কিন্তু মেধাস্বত্ব থাকে, সেই জন্যই মূলত এটিকে নির্দেশ করা হয়েছে। নকল ও ভেজাল পণ্যের প্রদর্শন করা যাবে না, বিক্রি তো দূরের কথা, নকল এবং ভেজাল পণ্যের প্রদর্শন কিন্তু করা যাবে না, বিক্রি আরো পরের ব্যাপার। স্টক হালনাগাদ, স্টক আউট, অ্যাভেলেবেল ফর ডেলিভারি লিখতে হবে। আপনি একটি শাড়ি বিক্রি করতে চাচ্ছেন, এখন শাড়ির ছবি দিলেন, আপনার কাছে ক্রেতা যখন কোয়ারিজ দিল, আপনি বললেন যে না,
এই শাড়িটি নাই, এই শাড়ির মতো আমি বানিয়ে দিব, আপনি প্রি অর্ডার করেন, এটি এখন থেকে করা যাবে না। আপনাকে স্টক ডিক্লেয়ার করতে হবে এবং এই স্টকটি বিক্রি হলে এটা হালনাগাদ করতে হবে। যদি স্টকে না থাকে তাহলে স্টক আউট, বড় করে স্টক আউট লিখে দিতে হবে। আর যেটি হলো যে আপনি মনে করছেন যে আমার 10টা শাড়ি আছে, আমি যদি 12টা অফার পাই, 10টা ডেলিভারি দেবো, 2টা 5 দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো, সেক্ষেত্রে ওই 2টার জন্য আপনাকে কি করতে হবে, অ্যাভেলেবেল ফর ডেলিভারি লিখতে হবে। আমি 10 নম্বরটাকে রেড করেছি, এটি একটি আরো ইম্পর্টেন্ট ইস্যু, আপনারা এটি খেয়াল করবেন। অগ্রিম মূল্য আদায়ের জন্য পণ্য রেডি টু শিপ থাকতে হবে ও 48 ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারি দিতে হবে। 10%-এর বেশি কোনো অবস্থাতেই অগ্রিম মূল্য 10%-এর বেশি নেওয়া যাবে না। হ্যাঁ, 100% নেওয়া যাবে, সেক্ষেত্রে এসক্রো হিসাব এর মাধ্যমে নিতে হবে। মূলত ই ক্যাব বা আমরা যারা সংশ্লিষ্ট আছি এই মার্কেটের সাথে, ডিজিটাল কমার্সের সাথে, আমরা দীর্ঘদিন যাবত এটা বলে আসছিলাম। বিশেষ করে বাংলাদেশে কয়েকটি কোম্পানি, যেমন আমি নামই বলি, ইভ্যালির মতো বা আপনার সিরাজগঞ্জ বাজার বা আপনার আলিশা মার্ট, হ্যাঁ, এরকম কিছু প্রতিষ্ঠান যারা অ্যাডভান্স টাকা নিচ্ছে, অ্যাডভান্স টাকা নিয়ে পণ্য দিচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পরে, অথবা পণ্য দিচ্ছেও না। সেক্ষেত্রে এদের জন্য এখন এই আইনটি অত্যন্ত বলবৎ, এবং আপনার আপনাদের কাছ থেকে যারা অফার করবে এই এই পণ্য এরকম বিক্রির জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখন এই নির্দেশিকাটা দেখাই দিতে পারবেন যে আপনি কোনো অবস্থাতেই 10%-এর বেশি নিতে পারবেন না। আর যদি 100% নিতে চান, আপনাকে একটা এসক্রো অ্যাকাউন্ট মেনটেন করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, এই এসক্রো অ্যাকাউন্টটা কি? এটি একটি বিশেষ অ্যাকাউন্ট, যেটা নন অপারেটিং অ্যাকাউন্টস হয়। আমরা যারা জানি যে কোনো কোম্পানি ফরমেশন স্টেজে তার কোম্পানির যে শেয়ার মানি ডিপোজিট করার ক্ষেত্রে একটি নন অপারেটিং অ্যাকাউন্টস ওপেন করতে হয়। যখন কোম্পানিটি রেজিস্টার্ড হয়ে যায় ফ্রম দ্য জয়েন্ট স্টক, তখন এটি অপারেটিং করা হয় এবং সেই টাকা তখন উত্তোলন করা যায়। এটাও ঠিক এই টাইপের একটি অ্যাকাউন্ট, যেখান থেকে বিক্রেতা এখান থেকে চাইলেই টাকা তুলতে পারবেন না, আনটিল আনলেস আপনার পণ্যটি ডেলিভারি না হলে। সো এইটা দিয়ে যেটা হয়েছে, বাংলাদেশে যে ডিজিটাল কমার্সের জন্য যে আপনার বিশৃঙ্খলা চলছিল, বিভিন্ন ধরনের যে অফার, পণ্য দেয় না, সারা দুনিয়া মানে দেশের মধ্যে যে বিভ্রান্তি বা যে ইয়েটা চলছিল, অসন্তোষ চলছিল, আমরা পণ্য পাচ্ছি না, পণ্য পাচ্ছি না, ফেসবুকে গেলেই দেখা যায় বিশেষ কোম্পানিগুলোর নামে আমাদেরকে পণ্য দেওয়া হচ্ছে না, এই জায়গাটা কিন্তু এখন অ্যাড্রেস করা হয়েছে খুব ভালোভাবে। অফার, ফ্রি ডেলিভারি, ডিসকাউন্ট স্পষ্টভাবে লিখতে হবে। মার্চেন্টের নাম ওয়েবসাইটে স্পষ্টভাবে লিখতে হবে, তবে অন্য তথ্য সংকীর্ণ করা যাবে। অর্থাৎ একটু আগে আমি যেটা বলছিলাম যে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসা করা যাবে, সেক্ষেত্রে মার্চেন্টের যে তথ্য, সেই তথ্যটা থাকবে, এবং যেটা আপনার অ্যাভেলেবেল প্রদর্শন করা লাগবে না, বাট যখনই চাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন দিতে বাধ্য থাকতে হবে। পণ্য ডেলিভারি, আমরা জানি যারা বিশেষ করে আমাদের এই কমার্স মার্চেন্টেজ অ্যালায়েন্সেও যারা প্রথম ব্যবসা শুরু করেছিল, আমাদের এই প্রবলেমটা ছিল পণ্য ডেলিভারি। এখন যদিও অনেকটা এই সংকটটা কেটে গেছে, পণ্য ডেলিভারি নিয়ে নির্দেশিকায় একটি সুন্দরভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরা খুব দ্রুত যাব। বিক্রয়ের 48 ঘন্টার মধ্যে ডেলিভারি ম্যান বা ডেলিভারি সংস্থার কাছে দিতে হবে। যদি আপনি এই অনলাইনে ট্র্যাকিং সিস্টেম না করেন, সেক্ষেত্রে আপনাকে টেলিফোন করে, ইমেইল করে বা এসএমএস করে তাকে জানাতে হবে, হ্যাঁ, আমি ডেলিভারি সংস্থাকে দিয়েছি, অমুক ডেলিভারি সংস্থাকে দিয়েছি, ওই ডেলিভারি কোম্পানির এই যে তার মোবাইল নম্বর, আপনি যোগাযোগ করে নিতে পারেন। এ পর্যন্ত করতে হবে এখন থেকে। পণ্যের মূল্য সম্পূর্ণ পরিশোধ হলে শহরের মধ্যে 5 দিনের মধ্যে, গ্রামের দিকে হলে, আরবান এরিয়াতে হলে 10 দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে। স্পেসিফিক করে দিয়েছে। নিত্য পণ্যের ডেলিভারি ক্রয়াদেশের সময় নির্দিষ্ট করে জানাতে হবে। অর্থাৎ আমরা যারা চাল ডাল থেকে কিনি, অনেক ক্ষেত্রে যে আমার একটি অভিজ্ঞতাও আছে, আমি পরে এসে শেয়ার করব, যে সেক্ষেত্রে নিত্য ব্যবহার্য পণ্যের ডেলিভারিটা আমি ক্রয়াদেশ দিলাম, সে আমাকে 10টা পণ্য দিল, এমন একটা পণ্য দিল না যেটার কারণে হয়তো আমি ওই দিন রান্না খাবার খেতে পাচ্ছি না। হ্যাঁ, একাধিক পণ্যের জন্য আলাদা আলাদা ডেলিভারি চার্জ নেওয়া যাবে না। যদি আলাদা উল্লেখ থাকে তবে নেওয়া যাবে, ইনভয়েসে উল্লেখ করে দিতে হবে। মুদ্রিত বিল দিতে হবে। আমরা জানি যে আমরা যারা এফ কমার্স করি, তারা সাধারণত এভাবে প্রস্তুতি নিয়ে ব্যবসা আরম্ভ করি না, কিন্তু এখন থেকে আপনাদেরকে কিন্তু মুদ্রিত বিল দিতে হবে। অর্থাৎ আপনি যদি একটি শাড়ি বা একটি গরু এই অনলাইন এই কোরবানির আগে বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটি মুদ্রিত বিল দিতে হবে। ভ্যাট ট্যাক্সের উল্লেখ থাকতে হবে, যদি ইনক্লুসিভ থাকে, অর্থাৎ ভ্যাট ট্যাক্স যদি ক্রেতার কাছ থেকে না নেওয়া থাকে সেটাও বলে দিতে হবে, ভ্যাট ট্যাক্স ইনক্লুসিভ। আর যদি নিতে হয় তাহলে ভ্যাট ট্যাক্স স্পষ্টভাবে লিখতে হবে।
ওয়ারেন্টি ও গ্যারান্টি থাকলে কার্ড দিতে হবে। অর্থাৎ ওই পণ্যের সাথে যদি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে, মুখে থাকে বললে হবে না, ওই পণ্যের সাথে আপনাকে ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড সংযুক্ত করতে হবে। এটি নিজেরা বানাই নেওয়া যেতে পারে, বা প্লাস্টিক কার্ড যেটা দিয়ে এরকম ভাবে। পচনশীল পণ্যের জন্য দ্রুততম সময়ে ডেলিভারি দিতে হবে। এখন আপনি দিলেন, আমি আম কিনলাম, আমের জন্য দিলেন আপনি 20 দিন পরে আম দিলেন, সো রাস্তায় বলতে পচে গেল, আপনি বললেন আপনার ডেলিভারি তো আমি ওই দিনই দিয়ে দিয়েছি, কিন্তু পচে গেলে আমি কি করবো? তা পারবেন না। পচনশীল দ্রব্যের ক্ষেত্রে আপনাকে স্পষ্টভাবে এই সেকশনে বলা হয়েছে যে এটি পচনশীল যেহেতু আপনি বিক্রি করছেন, সেক্ষেত্রে আপনার দায় এটি ক্রেতার আগে পৌঁছানোর আগ পর্যন্ত এটি যাতে নষ্ট না হয়ে যায়। অভিযোগ এবং প্রতিকার, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানা দরকার। কারণ আমরা এখানে যারা আজকে শুনছি, আমরা জানি যে অনেকেই এখন অনলাইন ক্রেতা, অনেকে অনলাইন বিক্রেতা। সো ক্রেতারও যেমন অভিযোগ আছে, বিক্রেতারও অভিযোগ আছে। আর এই নির্দেশিকা কিন্তু ক্রেতা বিক্রেতা উভয়কেই আপনার ইয়া দিচ্ছে, আপনার প্রতিকার দিচ্ছে। সো কি কি আছে আমরা একটু দেখি। অ্যাপস, ফোন নম্বর, ইমেল স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। একজন কমপ্লায়েন্স অফিসার, এই যে একটা ইম্পর্টেন্ট ল হয়েছে, সেটা হলো যে আপনি যদি একটি মার্কেট প্লেসে নিয়ে ব্যবসা করতে চান, একটি ওয়েবসাইট খুলে ব্যবসা করতে চান, এখন থেকে কিন্তু একজন কমপ্লায়েন্স অফিসার, অর্থাৎ এখানে যে উদ্দেশ্যের ক্ষেত্রে যে এখানে লেখা ছিল যে কর্মসংস্থান সৃষ্টি, সেটা কিন্তু এখন হবে। এখানে যদি বাংলাদেশে 50টা কোম্পানি এখন মার্কেট প্লেসে ব্যবসা করতে চায়, তাহলে 50 জন কমপ্লায়েন্স অফিসার কিন্তু থাকতে হবে। 50টা ছেলে বা মেয়ের কিন্তু জবের সংস্থান হলো। সো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। একজন কমপ্লায়েন্স অফিসার থাকবে, সেই অফিসার কি করবে? ভোক্তা অধিকার বা প্রতিযোগিতা কমিশন বা সংশ্লিষ্ট সংস্থার সাথে সে পরস্পর সহযোগিতা করে এবং যোগাযোগ রক্ষা করে কার্যক্রম পরিচালনা করবে। ক্রেতার অভিযোগ রেকর্ড করতে হবে, অর্থাৎ ক্রেতা যে অভিযোগ করে এটা রেকর্ড বই থাকতে হবে। যেমন আমরা জানি যে টেলকো কোম্পানি, অর্থাৎ টেলিফোন অপারেটিং কোম্পানি গুলোর আপনার আহ, ইয়ে আছে, অর্থাৎ কাস্টমার কেয়ার সেন্টার আছে। তো কাস্টমার কেয়ার সেন্টারে কিন্তু আপনি ফোন দিলে যেটা জানতে পান যে পরবর্তী প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ এই যে রেকর্ডটা, এরকম একটি রেকর্ড থাকতে হবে ক্রেতার কোনো অভিযোগ থাকলে, এবং 72 ঘন্টার মধ্যে আপনার সেই অভিযোগের সমাধান করতে হবে। অভিযোগ সমাধান করে আপনাকে ফোন করে, ইমেল করে, এসএমএস করে জানাতে হবে, না পারলেও সেটি জানাতে হবে। রেটিং সংরক্ষণ করতে হবে। আমরা সবাই জানি, এখানে যারা আজকে শুনছি, হোয়াট ইজ কল রেটিং। আমরা জানি যে একটি পণ্য কিনলাম, তার রিভিউ দিই, খারাপ রিভিউ দিই, ভালো রিভিউ দিই। আমরা যারা রেস্টুরেন্টে খাই, তারা কিন্তু ওই রেস্টুরেন্টে রেটিং দিই, 4 দিই, 3 দিই, 5 দিই। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 রেটিং দিল, এখন 1 রেটিং দিলে টোটাল এভারেজ রেটিং ফেসবুকে পেজের 5, এখন সেটা কমে হয়তো 3-এ চলে আসে। 3-এ চলে আসলে তখন কি হয়? ক্রেতারা সেখানে যায় না। সেক্ষেত্রে মালিক পক্ষ কি করে? ওই যে কম রেটিং যেটা ছিল সেটা মুছে দেয়, মুছে দিলে তার এভারেজ রেটিংটা 5-এর কাছাকাছি থাকে। এখন কিন্তু এটা আর করা যাবে না, কেউ করতে পারবে না। যদি কেউ করে, তাহলে আপনারা অভিযোগ দিতে পারবেন, এবং অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা করবে। হুম। তবে ওই রেটিং এর ক্ষেত্রে মজার ব্যাপার, রেটিং করতে গিয়ে কিন্তু কোনো স্টাফ বা বিক্রেতা প্রতিষ্ঠান বা মার্চেন্ট সেটাতে অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ এটি সম্পূর্ণ ক্রেতাদের কাছ থেকে আসতে হবে। সম্পূর্ণ মূল্য মূল্য পরিশোধের পর মানুষের নিয়ন্ত্রণের বাইরে হলে, পণ্য না দিতে পারলে, হ্যাঁ এমন যদি হয়, যেমন এখন কোভিড সিচুয়েশন, আমরা শুনছি যে শুনতে পাচ্ছি যে কারফিউ জারি হতে পারে। এখন কারফিউ জারি হলে আসলে এই পণ্য সরবরাহের হয়তো কোনো ইয়ে থাকবে না, ব্যবস্থা থাকবে না। এরকম হলে কোনো সমস্যা নেই, বাট আপনি কিন্তু সম্পূর্ণ মূল্য যদি ওই পণ্যের পরিশোধ করে ফেলে, সেক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে কিন্তু তাকে আপনাকে পণ্য পৌঁছে দিতে হবে, না পারলে 72 ঘন্টার মধ্যে আপনাকে টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ 48 ঘন্টা পার হলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে আহ, কিন্তু আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। এবং টাকা ফেরত দিবেন কি মাধ্যমে? যে মাধ্যমে সে টাকাটা দিয়েছিল আপনাকে, সেই মাধ্যমে আপনাকে ফেরত দিতে হবে। এটি কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। নির্দেশিকা মানতে মানতে ব্যর্থ হলে ট্রেড লাইসেন্স ভ্যাট নম্বর বাতিল হবে। অর্থাৎ ট্রেড লাইসেন্স ভ্যাট বিন নাম্বার না থাকলে তো ব্যবসা পরিচালনা করতে পারবেন না। সে চূড়ান্ত একটি কিন্তু আপনার শাস্তি হবে। ক্রেতা ও সরকারি বা বেসরকারি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ আদালতে যেতে পারবেন, যেটা আমি বারবার বলছি। ই ক্যাব সহায়তা করবে। এই নির্দেশিকা পরিপালন করার জন্য কে করছে না, কে করছে, কে কার অভিযোগ ছিল, অভিযোগ নিষ্পত্তি হয় নাই, এগুলো কিন্তু ই ক্যাবও মনিটরিং করবে। ই ক্যাবের কাছেও যদি আমরা এই অভিযোগ দাখিল করতে পারি, তারাও কিন্তু সহায়তা করবে। অগ্রিম পরিশোধিত মূল্য সমন্বয়,
আমার মনে হয় এটি শেষের দিকে চলে এসেছি। ক্রেতা যে মাধ্যমে আমি একটু আগে বললাম, সেই মাধ্যমে আপনাকে 10 দিনের মধ্যে ফেরত দিতে হবে। ডিসকাউন্ট কার্যকর, ক্যাশব্যাক 72 ঘন্টার মধ্যে। আমরা জানি যে ইভ্যালি বা এরকম টাইপের কোম্পানি ক্যাশব্যাকের কথা বলে ক্যাশ না দিয়ে তার ওয়ালেটে জমা রাখতো। হ্যাঁ, এটা এখন আর করা যাবে না। অর্থাৎ এই নির্দেশিকা আসার পরে এই ডিজিটাল প্ল্যাটফর্মের যে ব্যবসা, মার্কেট প্লেসের ব্যবসাতে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন, ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে ব্যাপক পরিবর্তন। কারণ এখন মোটরসাইকেল দেওয়ার নাম করে টাকা নিয়ে 6 মাস পরে মোটরসাইকেল দিয়ে তাকে ক্যাশব্যাক না দিয়ে আপনার ওয়ালেটে পয়েন্ট জমা করে রেখে অন্য পণ্য কিনতে বাধ্য করতে আর পারবে না। ডিজিটাল ওয়ালেটে জমা রাখা যাবে না, যেটা আমি বললাম। বিবি অনুমোদিত এসক্রো হিসাব নেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনি 100% টাকা অ্যাডভান্স দিতে পারেন, সেক্ষেত্রে কি করতে হবে? বাংলাদেশ ব্যাংক অনুমোদিত এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে নিতে হবে। আমি এখন এটি দেখাতে চাচ্ছি। দুঃখিত, একটি কারিগরি সমস্যা। এটি আমার একটি ট্রানজেকশন। আমি ট্রানজেকশন করেছিলাম সম্ভবত মে বা এপ্রিলের দিকে। তো আমি চাল ডালে একটি অর্ডার করেছিলাম 7টা না 8টা পণ্য। আপনারা দেখতে পাচ্ছেন এটি চাল ডালের একটি ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে আপনি লেফট সাইডে দেখেন চাল ডালের যে উইন্ডো গুলো আছে তাদের, সেগুলো এখানে আছে। পেমেন্ট হিস্ট্রি আছে। এটিকে বলে একটি ডিজিটাল ওয়ালেট। এই ডিজিটাল ওয়ালেটে দেখেন আমার একটি পণ্য দিতে পারে নাই, তাই তারা 30 টাকা সেখানে জমা করে রেখেছে। এখন কিন্তু এটা আর পারবে না। আবার আপনি একটি মার্কেট প্লেসে একটি ওয়েবসাইট রান করবেন, আপনার কিন্তু একটি চ্যাট বক্স থাকতে হবে। এই দেখেন এখানে লাইভ চ্যাট আছে, এরকম একটি চ্যাট বক্স থাকতে হবে। অর্থাৎ আপনি যদি পেজও মেনটেন করেন, আপনার পেজও কিন্তু একটি চ্যাট বক্স থাকতে হবে। হুম, এখানে দেখেন এই যে লাল কালি দিয়ে বলা আছে যে রিফান্ড কিভাবে হবে। দুঃখিত, অর্থাৎ রিফান্ড পলিসিও কিন্তু এখানে থাকতে হবে। অর্থাৎ আমরা এই শেষ স্লাইড, এটি আমার শেষ স্লাইড, এই স্লাইডে এসে দেখলাম যে এই নির্দেশিকা পরিপালনের ক্ষেত্রে এখন যে কোম্পানিগুলো যেভাবে ব্যবসা করছিল, এই যে ডিজিটাল ওয়ালেটে টাকা জমা রেখে, অর্থাৎ আমার টাকাটা সে পণ্য দেয় নাই, কিন্তু সে আমার টাকা তার কাছে জমা রেখেছে, এটি কিন্তু এখন আর সম্ভব হবে না। হ্যাঁ, সম্ভব হবে সে যদি স্ক্রু অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে। হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রেজেন্টেশন শেষ। আমি এখন চলে যাব আমাদের উপস্থাপকের কাছে। ধন্যবাদ জনাব শামীমুল ইসলাম এফসিএমএ কে। এখন আমাদের এই ডিজিটাল কমার্স অপারেটিং গাইডলাইন 2021-এর উপরে আমাদের যে স্পেশাল গেস্ট আছে অ্যাডভোকেট রাবেয়া আফরোজ শিলাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ শামসুল হক সিএমএ কে, এবং আমাদের বন্ধু শামিউল ইসলাম এফসিএম কে আমাকে এখানে সংযুক্ত করার জন্য। জাতীয় ই কমার্স নীতিমালা এর সফল বাস্তবায়নের অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের এই নির্দেশিকাটা খুব জরুরি ছিল। কারণ ভোক্তারা কোনোভাবেই ই কমার্সের প্রোডাক্টের উপরে ডিপেন্ড করতে পারতেছিল না। আমি নিজেও করতে পারতাম না। কোনো পণ্য যদি কিনতাম, হয়তো মনে হচ্ছে ভালোটা দিবে না, অথবা কোয়ালিটি আমি যেটা চাচ্ছি সেটা হবে না। তো এই বিষয়গুলো এখন আমরা এই এই বছরে যে নির্দেশিকাটা সরকার আমাদেরকে দিয়েছে, সেই অনুযায়ী আমরা ভোক্তা ক্রেতা দুজনেই উপকৃত হব। তো যে কোনো একটা গেজেট প্রকাশ হলে সেটার শুরুতেই অনেক অসঙ্গতি থাকবে। শুরুতেই আমরা পুরোপুরি আমাদের কাজের পরিবেশের জন্য 100% এটা আমরা পাবো না, কিছুটা অসঙ্গতি থাকবে, কিন্তু একটা নিয়ম তো তৈরি হয়েছে, এটাই আমাদের জন্য বড় কথা। আমার পূর্ববর্তী আলোচক শামিউল ইসলাম এফসিএম সে প্রত্যেকটা বিষয় খুব আলাদা আলাদা করে ভেঙে ভেঙে আলোচনা করেছে। তো আমি কিছু নির্দিষ্ট বিষয় এখানে নোট আপ করেছি। এখানে এক জায়গায় আছে সংশ্লিষ্ট সকল প্রচলিত আইন ডিজিটাল কমার্স পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
তো এক্ষেত্রে সকল প্রচলিত আইন আমাদের যারা ব্যবসায়ী এখানকার তাদের আইন সম্পর্কে কোনো ধারণা নেই। তারা এই সমস্যায় পড়লে কোথায় যাবে, অনেক ক্রেতারও আইন সম্পর্কে কোনো আমাদের বাংলাদেশের কালচারে এ ধরনের ধারণা সবার থাকে না। আমরা আইন সম্পর্কে যতটুকু জানি, আমরা মামলা করতে হলে হয় থানায় যাব না হয় কোর্টে যাব, এতটুকুই। অনেক বিষয় সম্পর্কে আমরা জানি না। এখানে নির্দিষ্ট করে কোনো আইনের কথা বলা হয়নি। তো সেক্ষেত্রে হচ্ছে ভোক্তা আর ক্রেতা, ভোক্তা আর যারা বিক্রেতা এখানে ব্যবসায়ী, তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা আমার মনে হয়। হয়তোবা পরবর্তী সংশোধনীতে এটা আমাদের বিশেষজ্ঞরা খেয়াল করবেন। আর এই গেজেটটা আমার যেটা মনে হয় এটা কিছুটা নিরুৎসাহিত করেছে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। কারণ অনলাইন প্ল্যাটফর্মে যারা ছোটখাটো ব্যবসা শুরু করে, বেশিরভাগ বড় ব্যবসায়ীও আছেন, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী হচ্ছে আমাদের ছোট ছোট করে ঘরের মেয়েরা শুরু করেছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যে অনেক কিছুর মধ্যেই তারা সেটা মানে এগিয়ে যেতে পারবে না। একজন ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা তার ব্যবসার প্রসার ঘটানোর জন্য বাংলাদেশ ব্যাংকের নীতিমালা যদি সে করতে চায়, তবে সে পিছিয়ে পড়বে। কারণ আমাদের দেশে এই প্ল্যাটফর্মে অনেক প্রতিবন্ধকতা আছে, যেটা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী মেয়েরা, মূলত মহিলা মেয়ে যাই বলি আমরা, তারা পিছিয়ে পড়বে। তারা এতটা প্রতিবন্ধকতার পেরিয়ে গিয়ে কতজন ব্যবসায়ী টিকে থাকতে পারবে, সেটাই এখন আমাদের জন্য একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখানে গেজেটে ৩/১/১১-তে প্রথমে বলা হয়েছে যে কোনো একটি ইউবিএড অথবা পিআরএ যে কোনো একটি লাইসেন্স অথবা এসে সংযুক্তি নিলেই আমাদের হবে। কিন্তু পরবর্তীতে আবার ৩/১/১৩-তেই আবার বলা হয়েছে ইউবিএড বাধ্যতামূলক করা হবে। মানে এটা তো একটা সাংঘর্ষিক বিষয়। এটা তো এই নীতিমালার জন্য একটা সাংঘর্ষিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে প্রথমে না জেনে ব্যবসা পরিচালনা করবে, তখন সরকারি কোনো কর্মকর্তা অথবা কেউ যে অডিটর কেউ ইনভেস্টিগেশনে গেলে তখন বলবে এটা নেই। এটা একটু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খুবই ঝামেলাযুক্ত কাজ হয়ে যাবে, তারা এটা বুঝবেই না। তো এখানে একটু সংশোধনী আমার যেটা মনে হচ্ছে করা উচিত ছিল। আলাদা করে নির্ধারণ করা উচিত ছিল যে কাদের এটা দরকার, কাদের এটা দরকার না। ৩/১/১৮-তে যেটা বিদেশি ব্যবসায়ীদের জন্য আলাদা নীতিমালা, এটা বিদেশি ব্যবসায়ীদের জন্য আমরা টোটালি দেশীয় নীতিমালার বাইরে একটা আলাদা নীতিমালা আমাদের প্রয়োজন ছিল, যেটা এখানে করা হয়নি। আমার মনে হয় এই বিষয়টাও একটু বিশেষজ্ঞদের দেখা উচিত ছিল। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নিকট থেকে সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। এটা যারা আমরা ভোক্তা, এখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট কিনি, তাদের জন্য বেশ ভালো হয়েছে যে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে এখান থেকে কেনাকাটা যে কোনো প্রোডাক্ট কিনতে পারবে। তারা তাদের এই বর্তমান করোনাকালীন সময়ে এই বিষয়টা আমাদের জন্য জরুরি ছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য, মাঝারি ব্যবসায়ীর জন্য, যারা ছোট ছোট স্বপ্ন নিয়ে শুরু করেছে, তাদের জন্য এটা একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা ব্যবসা শুরুতেই একটা ধাক্কা খেয়ে যাবে যে পরবর্তীতে আমি কিভাবে এগোবো। কারণ যে কোনো একটা সনদ আনতে গেলে আমাদের এখানে কোনোটাই সহজ না। তো ই কমার্স যারা ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য যদি অনলাইনের মাধ্যমে এই সনদগুলো প্রাপ্যতার ভিত্তিতে কোনো রেজুলেশন তৈরি করা যেত, তাহলে মনে হয় এই ছোট ছোট ব্যবসায়ীরা তাদের এই ভয় থেকে সরে যেতে পারতো, যে আমি ব্যবসায়িক লাইসেন্স এগুলো আছে, বাকিটা আমি এর মাধ্যমে করে দিতে পারবো খুব ইজিলি। তারা তাদের সেই ক্ষুদ্র পুঁজিটা নষ্ট হওয়ার ভয়ে তারা করতো না। ৩/২/৭-এ যেটা আছে, আমি একটু মাঝে সব
সবটা আলোচনা করছি না, যেটা একটু মনে হয় আলোচনা করা উচিত ছিল। সবাই যেটা সাধারণ মানুষজন যেটা সম্পর্কে ধারণা নাই সেই বিষয়গুলো তুলে ধরতেছি অল্প সময়ের মধ্যে। মেধা সত্য, মেধা সত্যটা অনেকে আমরা জানি না মেধা সত্যটা কি। মেধা সত্য হচ্ছে আমাদের একটা ব্রেন চাইল্ড, যেটা যেমন আমি যে কথাটা বলতেছি অথবা এটাই হচ্ছে আমার মেধা। আমি কোনো প্রোডাক্টের অ্যাড দিব, যেভাবে প্রোডাক্ট রিভিউ যেটা দিব, প্রোডাক্টের পরিচিতি পর্বটা আমি যেভাবে দিব সেটা আমার পদ্ধতি অনুযায়ী, প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি এটা আমি চিন্তা করে দিব। তো এটা 8-10 জনের সাথে মিলবে না। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটাই তার মেধা, এটাই তার ব্রেন চাইল্ড। ছোটখাটো বিষয় আমরা এটা গুরুত্ব দিই না, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে যে একটা প্রোডাক্ট ডিজাইন তৈরি করেছে সে একটা ডিজাইনার, নিজে সেই ডিজাইনটা সে তার মেধা সত্য, সে এইটা ট্রেডমার্ক করে রাখতে পারে যে আমার এই ডিজাইনটা যেন অন্য কেউ নকল করতে না পারে। এই বিষয়গুলো ব্যবসায়ীদের জন্য ভালো একটা দিক তৈরি হয়েছে। আর অগ্রিম মূল্য আদায় ক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে ডেলিভারি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করার মতো অবস্থা নেই এমন পণ্যের ক্ষেত্রে 10% বেশি অগ্রিম গ্রহণ করা যাবে। এটা ভোক্তাদের জন্য, ভোক্তা ক্রেতা দুজনের জন্য খুবই ভালো একটা দিক হয়েছে। আর আর সেক্ষেত্রে 10% যে অগ্রিম গ্রহণ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে তো ব্যাংকের অনুমতি এসক্রো সার্ভিসের মাধ্যমে 100% অগ্রিম গ্রহণ করা যাবে। এখানে 100%ও নেওয়া যাবে যদি যদি সেটা বাংলাদেশ ব্যাংকের অনুমতি থাকে। বাংলাদেশ ব্যাংকের অনুমতির মাধ্যমেই আমরা 100% অগ্রিম নিয়ে নিতে পারবো। এখানে 3-3-7 যেটা আছে, পণ্য সরবরাহের সময় মুদ্রিত বিল প্রদান করতে হবে। এখন আমাদের দেশে যারা এই ব্যবসার সাথে জড়িত অনেকে এই বিষয়টাই জানে না যে ভ্যাট ট্যাক্স কিভাবে দিতে হয়, কত টাকার উপরে দিতে হয়, আমার কত ইনকাম থাকলে আমি ট্যাক্স দিব, কোন কোন প্রোডাক্টের উপরে ভ্যাট দিতে হবে। এই নীতিমালার মধ্যে আমাদেরকে সেই বিষয়টা নির্ধারিত করে আলোচনা করার দরকার, মানে বিবরণী দেওয়ার দরকার ছিল, এটা আমার মনে হচ্ছে। আর হচ্ছে আমি যদি নির্দেশিকা না পালন করি সেক্ষেত্রে আমার লাইসেন্স, আমার এগুলো আমার ট্রেড লাইসেন্স, আমার বিল বাতিল হয়ে যাবে। কিন্তু বাতিল হয়ে যাবে কোথা থেকে, কোনটা বাতিল হবে, এই ধরনের কোনো নির্দেশিকা নাই। বাতিলের পরিবর্তে আমাকে যদি একটা নির্দিষ্ট জরিমানা ধরা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ, যে এই অন্যায়ের ক্ষেত্রে আমি এই নিয়ম মানিনি, আমাকে এত টাকা জরিমানা করা হবে, এত টাকা জরিমানা করা হবে, তাহলে ক্ষুদ্র ব্যবসায়ীরা হয়তো বা একটু সচেতন হবে। কারণ একটা লাইসেন্স বাতিল করে দিলে তার ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে, সে ব্যবসাটাই পরিচালনা, হয়তোবা তখন সে অন্য কোনো উপায়ে, অবৈধ উপায়ে এই ব্যবসাটা পরিচালনা করবে। এটা একজন ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে। মূল কথা হচ্ছে ই কমার্সটা একটা নীতিমালার আওতায় এসেছে, এটাই বড় কথা। এর মাধ্যমে ভোক্তারা যতটা উপকৃত হবে, ক্রেতারা উপকৃত হবে, ব্যবসাটার একটা ভিত্তি তৈরি হলো এই নীতিমালাটার মাধ্যমে। যেখানে ভোক্তা ক্রেতা আমরা সবাই খুব অনিশ্চয়তায় থাকতাম যে এখান থেকে প্রোডাক্ট কিনলে সেটা ভালো হবে কি মন্দ হবে, আমাদের সেই অনিশ্চয়তাটা অনেকটাই কেটে গেছে। ধন্যবাদ অ্যাডভোকেট রাবেয়া আফরোজ শিলা, প্রাণবন্ত উপস্থাপনা এবং অত্যন্ত ক্রিটিক্যাল একটি আলোচনা।
যেখানে যে প্রত্যেকটা আইনেরই বা প্রত্যেকটা পরিচালনা বা এরকম জাতীয় নির্দেশিকার কিছু সুবিধা অসুবিধা থাকেই। তো সেই যে অসুবিধা যে জায়গাতে ক্রেতা বা বিক্রেতাদের কাছে সেটা সুন্দরভাবে তুলে ধরার জন্য তো এখানে দুঃখিত, একটি আমার একটু নেট সমস্যা ছিল, এর হ্যাঁ, জন্য নেট বোধহয় আমি সমস্যা ছিল অফলাইনে দেখে চলে আমি গিয়েছিলাম। শুরু করে দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ, হ্যাঁ, শুরু শুরু করো করে আবার। দিয়েছি। তো যদি কোনো এডিশন থাকে তাহলে পরে আমি পরে বলি। কিছু প্রশ্ন আসছে, সেই হ্যাঁ, প্রশ্ন বলো। আহ, উত্তরগুলো। ওকে, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে আমাদের ফেসবুক পেজে বা সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে অনেকে রান্না খাবার বিক্রি করে থাকে, বাসায় হোমমেড ফুড। শুধু তারা শুধু যে ভাত, মাছ, মাংস এরকমও না, তারা এখন দেখা যাচ্ছে যে অনেক ফ্রোজেন ফুডও বাসায় তৈরি করছে এবং সেগুলো তারা বিক্রি করছে। এবং দেখা যায় যে বাংলাদেশের গ্রামগঞ্জে ডেভেলপ হওয়া নানান ধরনের ঐতিহ্যবাহী খাবারও তারা কিন্তু প্রোভাইড করছে। তো আমাদের জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল মিম, দুঃখিত, সে এরকম হোমমেড ফুড বিক্রি করে থাকে ফেসবুক পেজের মাধ্যমে, আমাদের এই গ্রুপের মাধ্যমে। তার প্রশ্ন, সে এই হোমমেড ফুডের ক্ষেত্রে এই নির্দেশনায় কি বলা আছে? হ্যাঁ, ডেফিনেটলি বলা আছে। বলা আছে যে হোমমেড ফুড মানে অর্থাৎ যে পণ্য সে অফার করছে টু দা ক্রেতা, সেক্ষেত্রে তার এই পণ্যের উপাদানগুলো তাকে কিন্তু লিখে দিতে হবে। অর্থাৎ এই পণ্যে কোনো ক্ষতিকর আহ, রাসায়নিক ব্যবহার করা হয়েছে কিনা। আমি বলি যে তার কাছে বা এই জাতীয় যারা রান্না খাবার বিক্রি করে তাদের কাছে মনে হতে পারে আমি ভাত রান্না করছি, মাংস রান্না করছি, এর মধ্যে আবার ক্ষতিকর কি জিনিস আছে। কয়েকটা প্রেক্ষাপট এখানে আসতে পারে। একটা হলো যে আমরা জানি যে বিশেষ করে রেস্টুরেন্ট খাবারে খাবারটাকে সুস্বাদু করার জন্য হোয়াইট পয়জন মিশ্রণ করা হয়, যেটার নাম হলো টেস্টিং সল্ট। এটি কিন্তু খাবারে ব্যবহার করা নিষিদ্ধ, আইন দ্বারা নিষিদ্ধ। সো এটি ব্যবহৃত হয়েছে কিনা। তারপরে এটা যে ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ মশলা, স্পাইস বা হার্বস যেটা ব্যবহার করা হয়েছে, সেই হার্বসে সে যদি মেডিকেটেড হার্বস হয়ে থাকে বা ব্লেন্ডেড হার্বস হয়ে থাকে বা হলো যে কোনো প্রিমিক্স হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেগুলো বলে দিতে হবে, কারণ অনেকেরই প্রিমিক্স হার্বসে কিন্তু অ্যালার্জি ফর্ম করে। হ্যাঁ, তো অর্থাৎ এখন যে ব্যবসা পরিচালনা করতে চাইবে তাকে কিন্তু প্রাসঙ্গিক কিছু আইন কানুন, প্রাসঙ্গিক কিছু আমি যেটা বলবো অর্থাৎ বিশেষ করে রান্না খাবার যারা বিক্রি করতে চায় তাদেরকে কিন্তু জানতে হবে যে আমি যে রান্না করছি এখানে যদি কোনো প্রিমিক্স ব্যবহার করে থাকি, এই প্রিমিক্সের ডেফিনেটলি প্রিমিক্স যে কিনছে সেই প্রিমিক্সের বক্সেই কিন্তু এটা লেখা থাকে যে কি জাতীয় ক্ষতি এখানে হতে পারে। তো সেগুলো কিন্তু তার এই পেজে বা তার যে অফার যেখানে সে করছে, সোশ্যাল মিডিয়া হোক বা মার্কেট প্লেসে হোক, সেখানে কিন্তু বাংলায় এটি সুন্দরভাবে লেখা থাকতে হবে যে যে আমি বলি যদি কেউ কচুর লতি বিক্রি করতে চায় রান্না করে, তাহলে এই কচুর লতিতে চিংড়ি মাছ ব্যবহার করা হয়েছে কিনা এটি কিন্তু লেখা থাকতে হবে। কারণ চিংড়ি মাছে অনেকেরই কিন্তু অ্যালার্জি হয়। তো আমি এটি সাধারণ উদাহরণ, এটি হয়তো ওইটা ওই আইনে যেভাবে বলেছে সেই উদাহরণের সাথে গেল না, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি আপনি যারা রান্না খাবার বিক্রি করছেন তারা রান্নার খাবারের ছবি তুলে পোস্ট করছেন, অনেকে রিভিউ দেখে কিনছেন, কিন্তু কেনার পরে ফুড পয়জনিং হলো, এমন কোন ইনগ্রিডিয়েন্টস যেটা মেয়াদ উত্তীর্ণ ছিল সেটি ব্যবহারের ফলে এটা ফুড পয়জনিং হলো, সেক্ষেত্রে দায় কিন্তু এই বিক্রেতার কাছে যাবে। অর্থাৎ এই নির্দেশিকায় শুধুমাত্র যে দ্রব্য জাতীয় কোনো পণ্য অর্থাৎ যেটা আহ, যেমন মোবাইল, ল্যাপটপ, আম, মাছ, জাম, কাঁঠাল এটা বিক্রির জন্যই যে এই নির্দেশিকা তৈরি করা হয়েছে তা না। এখানে কিন্তু ওষুধ থেকে শুরু করে রান্না খাবার থেকে শুরু করে যে কোনো ধরনের পণ্য বা সেবা, শুধু পণ্য না, আমরা শুধু পণ্যে না থাকি, সেবাও কিন্তু। এখন যেমন আপনারা দেখেন যে বিডি ক্লিনিং নামে একটি প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু ওই যে বাসা বাড়িতে এসে আহ, আহ, পানির ট্যাঙ্কি পরিষ্কার করে দিয়ে যায়, এটি একটি সেবা। হ্যাঁ, তো সেবা বিক্রি বা পণ্য বিক্রি যে যে কোনো ধরনের পণ্য
আইনগত মানে বিক্রির যোগ্যতা আছে এরকম পণ্য, অর্থাৎ নিষিদ্ধ পণ্য নাই। যেমন আপনি ইয়াবা বিক্রি করতে পারবেন না, নার্কোটিক্স যে পণ্য সেটা আপনি বিক্রি করতে পারবেন না, মদ গাঁজা এগুলো আপনি বিক্রি করতে পারবেন না, এগুলো পণ্য, অর্থাৎ নিষিদ্ধ পণ্য নয়। একটি ক্লজে কিন্তু স্পষ্ট করে বলা আছে বিস্ফোরক দ্রব্য নয়। অর্থাৎ আপনি এই যে ধরেন বিক্রি করলেন যেমন বিভিন্ন অকেশনে 31 নাইটে বা এরকম অকেশনে অনেক আতশবাজি হয়, আপনি কিন্তু এটা অনলাইনে বিক্রি করতে পারবেন না, কারণ এটা অ্যামিনেশন ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে ড্রাগ আপনি বিক্রি করতে পারবেন না, এইগুলো পারবেন না। এছাড়া যেটা যেটা আইনগত ভাবে পারমিটেড আপনি বিক্রি করতে পারবেন, সেটা যে কোনো পণ্য আপনি বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে যে নির্দেশিকাগুলো দেওয়া আছে সেগুলো মেনে আপনাকে কিন্তু বিক্রি করতে পারবেন। আমার ডিসকাসেন্ট বন্ধু অ্যাডভোকেট রাবেয়া আফরোজ যেটা মেনশন করলেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এখানে নিরুৎসাহিত করা হয়েছে, অনেক ক্ষেত্রে এই নির্দেশিকা সেটাই মনে হবে। কিন্তু এটি যদি আমরা অন্য একটি চ্যাপ্টার দেখি বা অন্য একটি আহ, উল্টা পিঠটা যদি আমরা দেখি, যে একজন এটা যে কোনো ফর্মে হোক এটা একটা ব্যবসা, আর ব্যবসা পরিচালনা করতে গেলে তাকে কিন্তু একটা মিনিমাম লেভেলে আইনগত ভিত্তি থাকতে হবে। আদারওয়াইজ যদি সে সে নিজে যদি সিটেড হয়, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একজন ব্যাংক কর্মকর্তা তার কাছ থেকে প্রায় 5 লাখ টাকা নিয়ে নিয়েছিল, যে আপনাকে আমরা এই এই পণ্য দিব, আমার পণ্যের ইভেন একটা ভ্যান গাড়ির ছবি চলছে, সেটার ভিডিও দেখানো হয়েছে, এই যে আপনার কাছে যাচ্ছে, কিন্তু ফাইনালি সেটা যায় না। বাই দিস টাইমে কিন্তু যাত্রাপথে তার কাছ থেকে প্রায় 5 লাখ টাকা, এটা পত্রিকায় আসছিল, আমি পড়েছিলাম, সেটা নিয়ে নিয়েছিল। অর্থাৎ একটা বিক্রেতাও কিন্তু ক্রেতা দ্বারা কিন্তু প্রতারিত হতে পারে। সেই প্রতারিত হলে তার রেমেডি কিন্তু, তার কাছে যদি ট্রেড লাইসেন্স না থাকে, তার যদি আইনগত ভিত্তি না থাকে ব্যবসার, তাহলে কিন্তু সে রেমেডি পাবে না। হ্যাঁ, যারা রেমেডি নিতে চায় না, চ্যালেঞ্জ নিতে চায়, বা এটা এই নির্দেশিকার বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করতে চায়, তারা কিন্তু করতে পারবেন। কিন্তু যে কোনো সময় আইন প্রয়োগকারী সংস্থা বা যে কেউ রিপোর্ট করে দিলে তারা কিন্তু প্রয়োগকারী সংস্থা কর্তৃক ধৃত হবেন এবং প্যানালাইজড হবেন, এবং তার ক্ষতি হবে। অর্থাৎ এখানে যেমন নিরুৎসাহের ব্যাপারটাও যেমন আছে, আবার আইন মেনে ব্যবসা করার যে সুফল সেটা প্রাপ্তিরও একটি ব্যাপার আছে। তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা উপস্থাপকের কাছে চলে যেতে পারি পরবর্তী ধাপের জন্য। ধন্যবাদ সামিউল ইসলাম এফসিএমএ কে। আমরা যথাযথ এরপরে যদি আমাদের অডিয়েন্স থেকে কোনো যদি কোশ্চিন থাকে দেন আমাদের লাইভে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমরা এখানে যদি নাও সম্ভব হয় ইনশাল্লাহ আমরা কমেন্টে সবার কোশ্চিনের অ্যান্সার দিয়ে দেব। এবং দুইজনের কাছ থেকে আমরা ডিজিটাল কমার্স অপারেটিং গাইডলাইন্স এর যেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে জানতে পারলাম। ফার্দার ইনশাল্লাহ আরো আমরা জানবো। আমাদের এন্টারপ্রেনার যারা আছে তারা এই হিসাবে কাজ করবে, এটা আমরা সবাই আশাবাদী। এবং একটা ভালো ই কমার্স সাইট হিসাবে আমরাও যেন আগায় যেতে পারি, এই জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি। এখন এর ভিতরের মাঝেই আমি আমাদের সেশনটা শেষ করতে যাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি শামীম ইসলাম এফসিএমএ কে এন্ড অ্যাডভোকেট রাবেয়া আফরোজ শিলাকে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমরা উপস্থাপক, আমরা মনে হয় আমাদের অ্যাডভোকেট রাবেয়া আফরোজের কাছ থেকে শেষ কোনো বক্তব্য থাকলে শুনতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই আমরা কারণ তার ইয়েটা কানেকশনটা লো ছিল। ই আমরা আবার ফিরে যাচ্ছি রাবেয়া আফরোজ শিলার কাছে তার আহ, মূল্যবান বক্তব্যটা প্রেজেন্ট করার জন্য। ইনশাল্লাহ এরপরে আমরা সেশনটা আমরা শেষ করব। এখন আমরা আবার ফিরে যাচ্ছি রাবেয়া আফরোজ শিলার কাছে। ধন্যবাদ। আসলে আমার একটু নেটের প্রবলেম ছিল, এই জন্য শেষ না করেই হয়তো বা আমি বের হয়ে গিয়েছিলাম। আহ, যে কোনো একটা আইন যখন শুরু হয় তখন সেটার অনেক অপরিপূর্ণতা থাকে, অনেক কিছুই থাকে, কিন্তু আইনটা হয়েছে সেটাই আমাদের জন্য বড় কথা। একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এই ব্যবসার জন্য। আমরা এখন ভোক্তাও ঠকবে না, যারা ক্রেতা তারাও ঠকবে না। আমরা এই আইনের মাধ্যমে ই কমার্স ব্যবসা পরিচালনা করে আমাদের জায়গাটা মজবুত করব এবং কোনো প্রশ্নের সম্মুখীন করব না। বিশ্বের দরবারে আমরা
আমাদের নিজস্বতা তৈরি করব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ অ্যাডভোকেট রাবেয়া আক্তার শিলাকে এবং ধন্যবাদ শামীম ইসলাম FCMA কে আমাদেরকে এই ডিজিটাল কমার্স অপারেটিং গাইডলাইন্স সম্পর্কে একটা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যে এন্টারপ্রেনার আছে ECMA তে তারা যেন এই গাইডলাইন ফলো করে পরবর্তীতে এগিয়ে যেতে পারে। ইনশাল্লাহ ইন ফিউচার আমরা আরো ভালো ভালো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আসবো ফেসবুক লাইভে। টিল দেন সবাই আমাদের সাথে থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ, শুভরাত্রি।